আমার স্বামী বিদেশ থাকতেন। আমি আমার শাশুড়িকে নিয়ে বাড়িতে একা থাকতাম। আমার শাশুড়ি ছিলেন বিধবা। তিনি প্রতিদিন সন্ধ্যায় খাবার রান্না করতেন আর কোনো এক জায়গায় নিয়ে যেতেন এবং বলতেন, আমি একজন অনাথকে খাবারটা দেই যাতে তোমার শ্বশুর শান্তি পান। একদিন আমার শাশুড়ি অজ্ঞান হয়ে যায় এবং সাথে সাথে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার আমাকে বললেন, আপনার শাশুড়ি গর্ভবতী। ডাক্তারের কথা আমি আমার শাশুড়িকে জানালাম না। পরের দিন আমি আমার শাশুড়িকে অনুসরণ করে একটি পুরনো বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দরজা খোলার সাথে সাথে আমি অবাক হয়ে গেলাম। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমি আমার মামার বাড়িতে থাকতাম, আমার কেউ ছিল না। আমার জন্য আসা প্রথম সম্পর্কটাকে মামা হ্যাঁ বলে দেয় এবং আমাকে কোনো রকমে বিয়ে দিয়ে বাড়ি থেকে দূরে পাঠিয়ে দেয়। যেহেতু তার নিজের মেয়েদের বিয়ের ব্যবস্থাও করতে হবে, তাই তিনি দ্রুত আমার বিয়ে ঠিক করেছিলেন। আমি তার মেয়েদের চেয়ে বেশি সুন্দরী ছিলাম, তাই মামি ভয় পেয়েছিল যে সবচেয়ে সেরা সম্পর্কটি আমার কাছে আসবে। তাই যখন আসিফের সম্পর্ক আমার কাছে এলো তখন আমি মামার কাছে উল্টাপাল্টা বলে আমাকে দিয়ে দিল। কিন্তু আমি ভাগ্যবান যে আমি এত ভালো স্বামী পেয়েছি। আমার স্বামী খুব ধনী ছিল না, তবে বিয়ে করার সাথে সাথেই তিনি অর্থের অভাবে মুখোমুখি হয়েছিলেন, কারণ আমার বিয়েতে অনেক ব্যয় হয়েছিল। আমার স্বামী ভালোভাবে বিয়ে করার জন্য অনেক ঋণ নিয়েছিলেন, তাই তাকে সেই ঋণ শোধ করার জন্য বিদেশে যেতে হয়েছিল, যাতে তিনি কিছু টাকা উপার্জন করে নিয়ে আসতে পারেন। এতে ঋণও কমবে এবং ভালোভাবে সংসারও চলবে। তার কাগজপত্র ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছিল, তাই তিনি উপার্জন করতে মালয়েশিয়া গিয়েছিলেন, যেখানে আমার স্বামীকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। আমার বিয়ের মাত্র 2.5 মাস হয়েছে আর আমার স্বামী দেশ ছেড়ে চলে গেছেন এবং আমি খুব দুঃখিত বোধ করছিলাম। আমি আমার স্বামীর সঙ্গে খুব বেশি সময় কাটানোর সময় পাইনি। আশিক আমাকে বলেছিল যে আমি শীঘ্রই ফিরে আসব, একটু ধৈর্য ধরো, টাকার সমস্যা অনেক বেশি। শুধু বিয়ে নয়, আমি নিজে বাড়ি বানানোর চেষ্টা করছি, কারণ এই মুহূর্তে আমরা ভাড়া বাড়িতে থাকি। তুমি কি চাও না যে আমাদের নিজস্ব বাড়ি থাকুক? এই ধরনের কথা বলে আসিফ আমার দুঃখ দূর করার চেষ্টা করেছিল, কারণ তার চলে যাওয়ার খবর শুনে আমি অনেক দিন থেকে বিষণ্ণ ছিলাম। তখন আমি ভেবেছিলাম তিনি ঠিক বলছেন, আমাকে একটু অপেক্ষা করতে হবে। এরপরে যখন আমাদের আর্থিক পরিস্থিতি ঠিক হবে তখন আমরা একটি সুখী জীবন শুরু করব। আমি আমার স্বামীকে দেশের বাইরে পাঠিয়ে দিই আর আমি এবং আমার শাশুড়ি বাড়িতেই রয়ে যায়। এই অল্প সময়ের মধ্যে আমার শাশুড়ির সাথে খুব বেশি কথা হয়নি, যেহেতু আমি জানতাম যে আমার স্বামীর সাথে কাটানোর জন্য আমার কাছে খুব কম সময় রয়েছে। তাই আমি বিয়ের পর থেকে সমস্ত সময় দিনরাত আমার স্বামীর সাথে কাটিয়েছি। আমি আমার শাশুড়ির সাথে বসে কথা বলার সময় পাইনি বা এই মুহূর্তে তার কোনো প্রয়োজন ছিল না। আমি শুধু রান্না করে দিতাম এবং উনি চুপচাপ খেয়ে নিতেন। আমার শাশুড়ি সারাদিন এবং সারারাত কি করতেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু এখন যখন আমার স্বামী চলে গেছে, আমার শাশুড়ি এবং আমি বাড়িতে ছিলাম, তাই আমরা একটু কথা বলতাম। কিন্তু আমার শাশুড়ি খুব অদ্ভুত কিসিমের মানুষ ছিলেন, সাধারণ শাশুড়ির মতো ছিলেন না। আমি যখন কাজ করতাম না তখন তিনি আমাকে কিছু বলতেন না, তিনি চুপচাপ কাজটি নিজেই করে নিতেন। আমি যদি ঘুম থেকে উঠতে দেরি করতাম, সকালে জলখাবার বানিয়ে দিত। তারপর আমি আমার ময়লা কাপড় ধোয়া শুরু করতাম। এই সমস্ত বিষয় আমাকে খুশি করেনি, বরং রাগ হতে শুরু করেছিল। একদিন আমি ওনাকে বললাম, আপনি এলাকার লোকেদের কি বলতে চান যে আপনার পুত্রবধূ কাজ করে না? সে সারাদিন ঘুমায়, কাপড় ধরতে পারে না, পরিষ্কার করতে পারে না। আপনি পুরো এলাকা জুড়ে আমাকে বদনাম করতে চান? আমি শুধু এটুকুই বলেছিলাম। তারপরে আমার শাশুড়ি আর কোনো কাজ করেননি। এখন যদি কয়েক সপ্তাহ ধরে আমার জামা কাপড় অপরিষ্কার থাকত, দেরিতে ঘুম থেকে উঠলে আমার জন্য চা নাস্তা বানাতো না, তিনি শুধু নিজের জন্য তৈরি করতেন। আমি অবাক হয়েছিলাম যে তিনি আমার সাথে ঝগড়া করেননি, পরিবর্তে তিনি নিজের সমস্ত কাজ ছেড়ে দিয়েছিলেন। এর কয়েকদিন পর অদ্ভুত একটা ঘটনা ঘটে। আমি যখনই রান্না করতাম তিনি আমাকে একজনের বেশি খাবার বানাতে বলতেন।
আমি জিজ্ঞেস করলাম, বাড়িতে আমরা মাত্র দুজন, তাহলে তিনজনের খাবার কেন? তখন তিনি বললেন, তোমার শ্বশুর আর বেঁচে নেই, তাই আমি তার খাবার গরিবকে দেব যাতে সে পরে করলে শান্তি পান। আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনে অবাক হয়েছিলাম, কারণ তিনি আজকের আগে কখনো এটি উল্লেখ করেননি। যতদিন আমার স্বামী এখানে ছিলেন তিনি আমার শ্বশুরের খাবার কাউকে দেননি। আশ্চর্যজনকভাবে তিনি দিনের জন্য খাবার দিতেন না, কেবল রাতের জন্য দিতেন। আমার মনে অনেক প্রশ্ন আসতে শুরু করে, কিন্তু আমি জিজ্ঞেস করা সঠিক মনে করিনি। আমি ভেবেছিলাম যে সম্ভবত তিনি আগে থেকেই খাবার দিতেন। আমি আমার স্বামীর প্রতি মগ্ন ছিলাম, তাই কখনো হয়তো দেখিনি যে তিনি একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দিতেন। কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে। এটি একটি ভালো কাজ ছিল। ওনার স্বামী ৩ বছরের আগেই মারা যান এবং সে তার শান্তির জন্য একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দিচ্ছিল। খুব কম মহিলাই আছেন যারা তাদের স্বামীর পুণ্যের জন্য এটি করেন। আমি আমার জীবনে এরকম খুব কম মহিলাই দেখেছি এবং আমি আমার শাশুড়িকে দেখে খুব খুশি হয়েছি। তাকে একজন শুষ্ক মহিলা বলে মনে হয়েছিল, যার কোনো কিছুতে আগ্রহ ছিল না। আমি তার মধ্যে কখনো কোনো বিশেষ ভালো কোনো স্বভাব দেখিনি, তবে এই বিষয়টি খুব পছন্দ করেছিলাম এবং তার প্রতি শ্রদ্ধা আমার হৃদয়ে অনেক বেড়ে গিয়েছিল, কারণ আমি সদ্য বিবাহিত ছিলাম এবং আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম। আমি তাকে অনেক মিস করতাম, তাই আমি আমার শাশুড়ির ব্যথা অনুভব করছিলাম। আমি ভাবতাম যে আমি আমার স্বামীকে এতটাই ভালোবাসি যে তাকে অল্প সময়ের জন্য দেশের বাইরে বাধ্য হয়ে যেতে হয়েছে, তাতেই আমার এই অবস্থা। যদি আমি আশা করি সে ফিরে আসবে। আমার শাশুড়ির স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং তিনি আশা করেননি যে তিনি আর কখনো ফিরে আসবেন। এমন একটা কথা ভেবে আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে যায় এবং তারপর আমি আমার শাশুড়ির প্রতি সহানুভূতি জানাতে শুরু করি। যেসব নারী তার স্বামীকে খুব ভালোবাসতেন আমি সেই নারীকে পছন্দ করতাম এবং আমি এমন মহিলাদের পাশে বসতে চাইতাম না, যারা বিনা কারণে তাদের স্বামীর সাথে মন্দ কাজ করত। আমার শাশুড়ি প্রতিদিন খাবার নিয়ে বাড়ির বাইরে যেতেন এবং দীর্ঘ সময় বাইরে থাকতেন। এমনকি আমার ঘুম পেলে আমাকে জেগে থাকতে হতো, কারণ আমার শাশুড়ির জন্য দরজা খুলতে হতো। একদিন মন খারাপ করে শাশুড়িকে বললাম, তুমি কি খাবারটা একটু তাড়াতাড়ি দিয়ে আসলে ভালো হতো? আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হয় যাতে আমি সকাল সকাল উঠে আসিফের সাথে কথা বলতে পারি। আমার শাশুড়ি বলেন, গরিবদের খাবার দেওয়ার পর আমি পাড়া মহল্লায় যাই, সেখানে কথা বলি, তাই একটু দেরি হয়ে যায়। পরের দিন থেকে ঘুমোতে চলে যেও এবং আমাকে নিয়ে চিন্তা করো না। আমি বাইরে থেকে দরজা লক করব এবং চাবিটি আমার কাছে রাখব। আমার শাশুড়ির কাছ থেকে এই কথা শুনে আমি স্বস্তি পেয়েছিলাম, অর্থাৎ আমার সমস্যার সমাধান হয়েছে। এখন আমি নির্বিঘ্নে ঘুমাতে পারি। আমার স্বামী সেখানে নাইট ডিউটিতে ছিলেন, তাই তিনি রাত্রে আমার সাথে কথা বলতেন না, তাই আমি তাড়াতাড়ি শুয়ে যেতাম। আমরা সকলে কথা বলতাম এবং তারপর দিনে বেশ কয়েকবার কথা বলতাম। আমি ভেবেছিলাম আমার শাশুড়ি একা বিরক্ত হয়ে যান, তাই তিনি প্রতিদিন পাড়ার মহিলাদের বাড়িতে যেতেন এবং সেখানে বসতেন। তার পাড়ায় যাওয়াতে আমার কোনো আপত্তি ছিল না। তিনি আমার বিষয়ে হস্তক্ষেপ করতেন না এবং আমিও তার বিষয়ে হস্তক্ষেপ করতাম না। এখন আমি নিজেকে ভাগ্যবান মনে করতে শুরু করেছিলাম যে আমি এমন একজন ভালো শাশুড়ি পেয়েছি যিনি আমাকে কিছু বলেন না। অন্যথায় বিয়ের আগে সবাই আমার মনে শাশুড়ির এমন রূপ তৈরি করেছিল যে আমি খুব ভয় পেয়েছিলাম। আমি ভাবতাম না জানি আমার শাশুড়ি কেমন হবে। জীবনটা এমনই চলছিল যে হঠাৎ একদিন এমন খবর পেলাম যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং আমি যে এতদিন ধরে নিজের মনের মধ্যে শাশুড়ি প্রশংসা করেছিলাম, মুহূর্তের মধ্যে ঘৃণা অনুভব করতে শুরু করলাম। আসলে আমি জানতাম না যে আমার নির্বোধ চেহারার শাশুড়ি ভিতর থেকে এত নিষ্ঠুর হবে। আমি ভেবেছিলাম সে এতটাই নিষ্পাপ যে সে এমন একজন মহিলা ছিল যে পাপ থেকে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। আমি জানতাম না যে সে একটা ভালো মানুষের মুখোশ দিয়ে নিজেকে ঢেকে রাখছে। কিন্তু এটাই বাস্তবতা। কিভাবে এসব হতে পারে? আমি বিশ্বাস করতে পারছি না। বন্ধুরা, ভিডিওর মাঝখানে আপনাদের একটি কথা বলতে চাই। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, তাই আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।
এই বাস্তব জানতে পেরে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম এবং ভাবছিলাম যে আমার স্বামীকে এসব বলা উচিত। এটা এমন কিছু ছিল যা আমি অন্য কাউকে বলতে পারতাম না। আমি নিজের কাছেই একটি পুনরাবৃত্তি করতে লজ্জা পেয়েছিলাম। আমার বৃদ্ধ শাশুড়ি কিভাবে এটা করতে পারে, কিন্তু আমি যখন লক্ষ্য করলাম তখন তার বয়স এত বেশি ছিল না। আমার শাশুড়ি বলেছিলেন যে তিনি যখন বিয়ে করেছিলেন তখন তার বয়স ছিল 15 বছর। এতে অবাক হওয়ার কিছু ছিল না। তখন সত্যিই এরকম হতো। আর এখন আমার শাশুড়ির বয়স হবে মাত্র 45 বছর। কিন্তু তার স্বাস্থ্য প্রায়শই খারাপ থাকত, যার কারণে মনে হতো যে সে বৃদ্ধ হয়েছে। কিন্তু কয়েকদিন ধরে আমি এটাও দেখেছি যে তার মুখে আবার একটা উজ্জ্বলতা এসেছে। একদিন সে হঠাৎ আমার সামনে পড়ে গেল এবং আমি ভয় পেয়ে গেলাম। আমি তার জ্ঞান ফেরানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি এবং আমি চেষ্টা করার পরই তার শীঘ্রই জ্ঞান ফিরে আসে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? তিনি বললেন, হয়তো আমার ব্লাড প্রেশার কমে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আমি একটি রিক্সা নিয়ে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি আবার অজ্ঞান হয়ে যান। ওনার কি হয়েছে তা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। হতে পারে না রক্তচাপ খুব বেশি হয়ে গেছে, তাছাড়া গরম হচ্ছে। ডাক্তার বলেছেন ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। ডাক্তার তাকে একটি ইনজেকশন দিয়েছিলেন এবং তার রক্তের নমুনা নিয়ে কয়েকটা পরীক্ষা করেন। তার জ্ঞান ফিরে আসার পর আমরা বাড়ি ফিরে আসি। কিন্তু পরদিন সকালে যখন রিপোর্ট নিতে গেলাম, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ ওই রিপোর্ট অনুযায়ী আমার শাশুড়ি গর্ভবতী ছিলেন। এটা দেখে আমার মাথা খারাপভাবে কাঁপতে শুরু করল। এসব কি হচ্ছে? আমি আমার শাশুড়িকে কিছু বলিনি এবং বদনাম হওয়ার ভয়ে রিপোর্টটি লুকিয়ে রেখেছিলাম। আমার শাশুড়ি স্বাস্থ্য